জনগণকে পেছনে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়, কিশোরগঞ্জে বললেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। যারা বিভ্রান্তি সৃষ্টি করছে তারা 17 বছর রাজপথে ছিল না। ডারউইন টেস্টে 9 উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ম্যাচ সেরা হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকবে, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। কৃতিত্ব খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের। Each and every credit must go to him. There is nobody else should take this credit. Absolutely, it's for the team, management, and the selectors. কথা দিয়ে কথা রাখছে বিএনপি সরকার। অর্থনীতি চাঙ্গা করা, আইন শৃঙ্খলা ও বিচার বিভাগের উপর আস্থা ফেরানোর প্রচেষ্টা ইতিবাচক। বর্তমান সরকার তাদের যে সকল অঙ্গীকার ছিল, কমিটমেন্ট ছিল ম্যানিফেস্টোতে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা যে কোনো সময়, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। অর্থনৈতিক চাপ মোকাবিলায় নানা পরিকল্পনা। অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ সহ দিল্লিকে 2 শর্ত ঢাকার। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির, বিধিসম্মত 11 দলীয় অলি আহমদের প্রার্থিতাও। এবং ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত বেড়ে 53, 3 শতাধিক আফটার শকে ব্যাহত উদ্ধার কার্যক্রম, প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। জনগণকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, এমনটি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ সফরে পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা 17 বছর রাজপথে ছিল না। এর আগে আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকারের অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎ এবং জ্বালানির অভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। কিশোরগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম। সরকার গঠনের পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচি শেষে পরন্ত বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিন এবং অন্য ধর্মগুরুদের ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, যারা এখন বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা 17 বছর রাজপথে ছিল না। আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদের নেতা কর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। এর আগে কিশোরগঞ্জ পৌঁছে পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয়দের সঙ্গে। জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত পদক্ষেপের কারণে দেশে এখন বিদ্যুৎ ও জ্বালানির সংকট। অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এরপর কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদী আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী জানান, মৎস্য চাষীদেরকেও কৃষক কার্ড প্রদান করা হবে। মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাতকে দেশ গঠনের কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর 6 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই সময়ের মধ্যে
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। আগামী দিনে বাকি সব নির্বাচনী ওয়াদা পূরণে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, কিশোরগঞ্জ। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ। অজিদের তাদের ঘরের মাঠেই 9 উইকেটে হারালো টাইগাররা। সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। আর এতে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। এই বিজয়ে লেখা হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম গৌরবময় অধ্যায়, যে জয়ের সাক্ষী হয়ে থাকলো ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার মাটিতে মাইটি অজিদের 9 উইকেটে হারিয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ। যে ইতিহাসে কখনো ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেছে তানজিদ তামিম, নাজমুল শান্তরা, আবার বল হাতে অজিদের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা। ডারউইন টেস্টের শুরু থেকে শেষ কোন সেশনেই যেন টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দিন থেকেই শুরু হয় বাংলাদেশের দাপট। বল হাতে আগুন ঝরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং এ প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার বিধ্বংসী বোলিং এ মাত্র 198 রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। আর ইতিহাসের পাতায় নিজের নাম লেখান হাসান, একাই শিকার করেন 6 উইকেট। জবাবে ব্যাট হাতে বাংলাদেশ আরো দাপুটে। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং প্রদর্শনীতে 426 রান স্কোরবোর্ডে যোগ করে টাইগাররা। গড়ে 228 রানের বিশাল লিড। প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরির ইতিহাস করেন তানজিদ হাসান তামিম। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 82 এবং মেহেদী হাসান মিরাজের কার্যকরী অর্ধশতক। সব মিলিয়ে অজিদের উপর চেপে বসে টাইগাররা। বাংলাদেশের বিশাল লিডের চাপ সামলাতে নেমে আরো বিপর্যস্ত প্যাট কামিন্সের দল। হাসান মাহমুদের আগুনের পরে এবার অজিদের টুটি চেপে ধরেন মেহেদী হাসান মিরাজ। একের পর এক উইকেট তুলে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে তৈরি করেন ধস। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করে যান ক্যামেরুন গ্রিন। তার দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়াকে। মিরাজের ফাইফারে 282 রানেই থামে অজিদের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। ইতিহাস তখন হাতছানি দিচ্ছে, প্রয়োজন মাত্র 57। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এক জয়ের জন্য। শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা শঙ্কা, কিন্তু এবারও ভয়কে জয় করে টাইগাররা। মমিনুল হক ও সাদমান ইসলামের দৃঢ় ব্যাটিংয়ে সেই শঙ্কা পরিণত হয় উৎসবে। শেষ পর্যন্ত মাইটি অস্ট্রেলিয়ার দুর্গ চূর্ণ বিচূর্ণ করে তাদের ঘরের মাঠে 9 উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের। টাইগারদের এই জয় প্রমাণ করে দিয়েছে সামর্থ্য আর আত্মবিশ্বাস থাকলে প্রতিপক্ষ যত বড়ই হোক ইতিহাস বদলে দেওয়া সম্ভব। আবরার আল দাইয়া, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে টেস্ট ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দন জানিয়েছেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ সংশ্লিষ্ট সবাইকে। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস লিখল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। অজিদের ঘরের মাঠে এমন জয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যোগ করল নতুন এক গৌরব গাথা। ঐতিহাসিক এই জয়ের পরেই বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যুক্ত হয়ে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দলের খোঁজ খবরও নেন সরকার প্রধান। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। বাংলাদেশ দলের এমন দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা জানিয়ে সিরিজ জয়ের এই সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। দেখলাম নিউজে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। বগুড়ার না, ও বাংলাদেশের ছিল। বগুড়ার না, বাংলাদেশের ছিল। হি রিপ্রেজেন্ট বাংলাদেশ, নট বগুড়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে 2017 সালে মিরপুরে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। আবরার আল দাইয়া, নিউজ 24।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কৃতিত্ব ক্রিকেটার, কোচ এবং পুরো টিম ম্যানেজমেন্টকে দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অজিদের বিপক্ষে অসাধারণ জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে বলে মনে করেন তিনি। To win the game and প্রত্যেকটা সেশন উইন করা, it's not about only winning but to win every session in this four and a half day or 4 day যাই বলে was a remarkable achievement by the team. And as I just mentioned here, that each and every credit must go to him. There is nobody else should take this credit. Absolutely, it's for the team, management and the selectors. অন্য প্রসঙ্গ, কথা দিয়ে কথা না রাখার সংস্কৃতিতে ভরপুর ছিল দেশের রাজনীতি। বিএনপি সরকারের 6 মাসে এখন ভিন্ন চিত্র। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানান কর্মসূচিতে চলছে প্রতিশ্রুতির বাস্তবায়ন। অর্থনীতি চাঙ্গা করা, আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগের ওপর আস্থা ফেরানোর আন্তরিকতাও চোখে পড়ার মতো। বিশ্লেষকরা বলছেন এমন আন্তরিকতা বেশ ইতিবাচক। সাইফুল ইসলামের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1.5 বছর পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। বিপর্যস্ত অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণ আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় পথ চলা। এই দেশটা আমাদের সকলের দেশ। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 12 লাখ কৃষককে 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মৌকুফের সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করে বিএনপি সরকার। প্রথম 6 মাসেই পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড পেয়েছে 70,861 পরিবার। চলছে কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বিতরণ। প্রবাসী কার্ড চালুর উদ্যোগও রয়েছে। 5 বছরে খনন হবে 20,000 কিলোমিটার খাল। প্রথম 6 মাসেই সম্পন্ন 1,204 কিলোমিটার খনন। বন্ধ সরকারি কারখানা ও শিল্প প্রতিষ্ঠান পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 55 লাখ পরিবার মাত্র 15 টাকা কেজি দরে চাল পেয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য বিশেষ মাসিক ভাতার ব্যবস্থাও করেছে সরকার। 5 বছরে 5,000 মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ পাওয়ার চিন্তা সরকারের। পরিকল্পনার অংশ হিসেবে বছরে 1,000 মেগাওয়াট হারে বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সরকারের দৃঢ়তার কথাও ঘোষণা করা হয়েছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচিও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতেও রয়েছে কার্যকর পদক্ষেপ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নজির স্থাপিত হয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে জনমুখী বাজেট প্রণয়ন করেছে সরকার। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি কমে এখন 8.32%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন ডলার। দেশের বিপুল জনগোষ্ঠীর দিকে যদি আমরা তাকাই, ওনাদের আশা, আকাঙ্ক্ষা এবং আবেগকে ধারণ করে রাষ্ট্র পরিচালনায় অনিশ্চয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেমন তারেক রহমানের বিএনপি সরকার। এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন 6 মাস সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় নয়। তবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি সরকারের আন্তরিকতা ইতিবাচক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তাদের যে সকল অঙ্গীকার ছিল, কমিটমেন্ট ছিল ম্যানিফেস্টোতে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে এবং এগুলো দৃশ্যমান। দেশে নানামুখী সংকটের মধ্যেও প্রথম 6 মাসে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে অনার্স পর্যন্ত ছাত্রীদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং পুষ্টিকর মিড ডে মিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্টআপ সহযোগিতা করার জন্য 500 কোটি টাকার তহবিল গঠন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীতকরণের ঘোষণাও এসেছে এই সময়ের মধ্যে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল। যে কোনো সময় আসবে ঘোষণা। এ বছরেরই বাস্তবায়ন, এমনটা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এদিকে এর ফলে অর্থনীতির উপর আসা চাপ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। 6 মাসে সরকারের অর্জনকে ইতিবাচক হলেও অর্থনীতি পুনরুদ্ধারকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুখ্য সচিব। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 18 লাখ। সবশেষ 2015 সালে এই কর্মচারীদের জন্য পে স্কেল দেওয়া হয়েছিল। এরপর 11 বছরে মূল্যস্ফীতি বাড়লেও বৃদ্ধি পায়নি সরকারের এই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। ফলে দীর্ঘদিন ধরেই প্রশাসনের মধ্যে এ নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ। সার্বিকভাবে এদিকে 6 মাস আগে দেশের অর্থনীতির দায়িত্ব নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী প্রশাসনের কর্মচারীদের জন্য পে স্কেলের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু অপেক্ষার পালা। এর মাঝেই রবিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সচিবালয়ে সাংবাদিকদের জানান, শিগগিরই ঘোষণা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন হবে এবছরের মধ্যেই। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। বৈশ্বিক চাপে দেশের অর্থনীতির এই নাজুক পরিস্থিতিতে পে স্কেল ঘোষণা হলে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে, এমনটা স্বীকার করে প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা বলেন, অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে নানা উপায় ভেবে রেখেছে সরকার। আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোডাক্টিভিটি বাড়াবো, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো এক এক করে আমরা করবো আর কি। মেইন চ্যালেঞ্জ যে অর্থনীতি, ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, সবকিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এদিকে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে একদিন পরই। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে 24 ঘন্টা অপেক্ষা করার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এটা একটু অপেক্ষা করেন, 24 ঘন্টা পর হয়তো জানতে পারবেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে মনে করছে ঢাকা। সেই অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করা এবং ওসমান হাদির খুনিদের বাংলাদেশে হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র AKM শহীদুল করিম। না হইয়া অনুরাগ বা বিরাগের বশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লি দুই পক্ষই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে আসছে। আগামী মাসে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তার আগে চলতি মাসেই তারেক রহমানের দ্বিপাক্ষিক সফরের লক্ষ্যে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দফায় দফায় যোগাযোগ চলছে। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে সম্প্রতি অনলাইনে সংবাদ সম্মেলন করার সুযোগ করে দেয়ায় তীব্র অসন্তুষ্ট ঢাকা। ওই ঘটনা বাংলাদেশের সরকার প্রধানের ভারত সফরের অনুকূল পরিবেশ বিনষ্ট করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্যতা ঘিরে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে নয়াদিল্লিতে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আমরা মনে করি এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। তারেক রহমানের ভারত সফর হতে হলে আগে অনুকূল পরিবেশ সৃষ্টির কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য হাসিনার প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ নিতে এবং হাদির অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত সরকারকে বার্তা দিয়েছে ঢাকা। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধ জানিয়েছি যে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির খুনিসহ অভিযুক্ত আসামিদের যেন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হবে বলেও জানান তিনি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঢাকার অনুরোধের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। রোববার ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব অপরাধের অভিযোগ রয়েছে সেগুলো ভারতীয় আইনেও অপরাধ কিনা তা যাচাই হবে। 2024 সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দলীয় প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়। দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আগামী 20 আগস্ট হবে এই নির্বাচনের ভোট। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায় সহ দলীয় প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। তাদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মির্জা ফখরুলের নামে জমা দেয়া দুটি মনোনয়ন পত্রের প্রথমটি বৈধ ঘোষণা করা হয়, দ্বিতীয় মনোনয়ন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। পরে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার তথ্য জানায় বিএনপির প্রতিনিধি দল। সংবিধানের 70 অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায় জামাতের এমন অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের আগে অবান্তর বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। এর আগে জামাত জোট প্রার্থী কর্নেল অলি আহমেদের প্রস্তাবক সমর্থক সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। তারও দুটি মনোনয়নপত্রের মধ্যে প্রথমটি বৈধ ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রতিবন্ধকতার সমালোচনা করেন তারা। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। নির্বাচন কমিশনের পক্ষে রাষ্ট্রপতি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তথ্য জানান ইসি সচিব। আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। 35 বছর পর সংসদীয় শাসন ব্যবস্থায় দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। জাতীয় সংসদে এই ভোট অনুষ্ঠিত হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ ইয়াকুব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং এতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। দুপুরে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জ্বালানি খাতের শ্রমিক সংগঠন। বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও জেওসিএল লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সবার আগে বাংলাদেশ নীতিকেই প্রাধান্য দিতে হবে জ্বালানি আমদানির ক্ষেত্রেও। প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ রক্ষার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। তার মতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের পাশাপাশি জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের অধিকারও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এই দেশের জনগণ আবার ক্ষতিগ্রস্ত না হয় এবং এই সেক্টরটা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। এদিকে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন। সমাবেশে বক্তারা শ্রমিকদের হয়রানি বন্ধ, অধিকার নিশ্চিত এবং জ্বালানি খাতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের মতামত বিবেচনার দাবি জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি বহুতল ভবনের হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বংশাল চৌরাস্তার মুকিম বাজারে একটি 6তলা ভবনের 2য় তলার হেলমেট গুদামে আগুন লাগে। সন্ধ্যা 6টা 4 মিনিটে খবর পেয়ে 4 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। পরবর্তীতে মোট 6টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাত 7টা 55 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। বাড়ছে ক্ষয়ক্ষতির তালিকা। ভূমিকম্পে বিধ্বস্ত পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ঘোষণা করা হয়েছে 14 দিনের জরুরি অবস্থা। ঘর ছাড়া প্রায় 5,000 মানুষ। এর মধ্যে প্রায় 300 আফটার শক রেকর্ড করা হয়েছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। আতঙ্কে যুবথুবু সাধারণ মানুষ কেউ ছুটছেন পরিবারের নিখোঁজ সদস্যদের খোঁজে, কেউ আবার আহত হয়ে চিকিৎসার জন্য। 7.7 মাত্রার ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার এমন চিত্র সবখানে। বাড়ছে প্রাণহানি। শক্তিশালী ভূমিকম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিক্কা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি সহ বিদ্যুৎ ও পানির অবকাঠামো। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফ্লোরেন্স দ্বীপ ও উপকূলবর্তী বিভিন্ন এলাকা। ঘর ছাড়া কয়েক হাজার বাসিন্দা। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতেও নেই স্বস্তি। তাঁবু, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও পানির সংকটে চরম ভোগান্তিতে দুর্গতরা। নিরাপদে সরে আসলেও পরিস্থিতি ভিন্ন। এখনো একটি তাঁবু দেওয়া হয়নি। এখানে 2টি শিশু আছে, তারা ভোরের শিশিরের মধ্যে ঘুমাচ্ছে। সরকারের উচিত বিষয়টির দিকে নজর দেয়া। ভূমিকম্পের পর দেশ জুড়ে আঘাত হানে শত শত আফটার শক। কোথাও কোথাও দেখা দেয় ভূমিধস। এতে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে ব্যাহত হয় উদ্ধার অভিযান। দুর্গম এলাকায় পৌঁছতে 3টি হেলিকপ্টার ও একটি জাহাজ মোতায়েন করা হলেও প্রতিকূল পরিস্থিতিতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এমন অবস্থায় ভূমিকম্পে বিধ্বস্ত পূর্ব নুসরাত তেরেঙ্গা প্রদেশে 14 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপেও আঘাত হানে 6.9 মাত্রার আরেকটি ভূমিকম্প। তবে এর উৎপত্তি স্থল ভূপৃষ্ঠের 172 কিলোমিটার গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চন্দ্রা, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।